সার্কাস নামটা শুনলেই কেমন চোখের সামনে ভেসে ওঠে রঙিন তাঁবু, রিং মাস্টার, নানা রকম রোমাঞ্চকর খেলা, তাই না? একদম একটা অন্য জগৎ। কিন্তু অনেকেই হয়তো ভাবেন না যে এই সার্কাসের ধারণাটা আসলে কত পুরনো। ঠিক, বেশ পুরনো। আজকে আমরা এর একেবারে শুরু থেকে আজকের দিন পর্যন্ত বিশ্বজুড়ে এর ছড়িয়ে পড়ার গল্পটা একটু দেখব। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে এর ইতিহাসটা বেশ চমকপ্রদ। কিন্তু একদম ঠিক বলেছেন। এটা শুধু বিনোদনের গল্প নয়, বরং সংস্কৃতির আদান প্রদানেরও একটা দারুণ কাহিনী। কিভাবে ধরুন রোমের বিশাল ময়দান থেকে আজকের এই থিয়েটারের মতো পরিবেশনা এলো, সেই যাত্রাটা সত্যি ভাবার মতো। হ্যাঁ, মানুষের অদম্য দক্ষতা আর স্থানীয় ঐতিহ্যের ছাপ সব মিশে আছে এতে। যদি একদম শুরুতে যাই, প্রাচীনকালে, হ্যাঁ, তাহলে রোমের কথা বলতেই হয়। প্রাচীন রোম, সেখানে সার্কাস ছিল বিশাল খোলা জায়গা। মূলত ঘোড়দৌড় বা রথের দৌড় হতো। ও আচ্ছা, সার্কাস ম্যাক্সিমাস ওই রকম। একদম ওই রকম। এমনকি নকল যুদ্ধ দেখানো হতো। বিনোদনের জন্য বিশাল আয়োজন। দারুণ। আবার অন্যদিকে চীনেও তো একটা ব্যাপার ছিল শুনছি। হ্যাঁ, চীনেও কিন্তু এই যে হান রাজবংশের সময়ে যিশুর জন্মের প্রায় ২০০ বছর আগে থেকেই অ্যাক্রোব্যাটিক্স বা শারীরিক কসরতে চলছিল। ২০০ বছর আগে? হ্যাঁ, ওরা এটাকে বলতো শো অফ 100 স্কিলস, নানা রকম কসরত। তার দুটো আলাদা ধারা একেবারে শুরু থেকেই। হ্যাঁ, আর দুটো ধারার মধ্যে কিন্তু একটা মজার পার্থক্য আছে। রোমান সার্কাস ছিল মূলত গণবিনোদন, একটা জমকালো ব্যাপার। আর চীনেরটা? চীনের অ্যাক্রোব্যাটিক্স ছিল শত শত বছর ধরে চলে আসে একটা শৈল্পিক ঐতিহ্য। এটা পরে সার্কাসের সঙ্গে মিশেছে ঠিকই, কিন্তু এর নিজস্ব একটা ধারা ছিল। বুঝলাম। ভারতে কি অবস্থা ছিল তখন? লোকশিল্পে তো নিশ্চয়ই ছিল। অবশ্যই, ভারতের নানা রকম লোকশিল্পী বা স্ট্রিট পারফর্মাররা ছিলেন বহুদিন ধরে। তবে আধুনিক সার্কাস আজকের চেনা চেহারাটা, ওই তাঁবু, রিং, হ্যাঁ, ওই ফরম্যাটটা, ওটা এসেছে বেশ পরে, ১৯ শতকের শেষের দিকে, ধরুন ১৮৮০ সাল নাগাদ। আচ্ছা, কিন্তু ইউরোপে তো আধুনিক সার্কাসের চেহারাটা বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, ইউরোপে বেশ আগে, ১৭৬৮ সালে ইংল্যান্ডে। ফিলিপ অ্যাসলি। ঠিক, ফিলিপ অ্যাসলি একজন অশ্বারোহী সেনা ছিলেন। উনি প্রথম ঘোড়ার পিঠে নানা কৌশল দেখানো শুরু করেন। আর ওই যে সার্কাসের গোল রিংটা দেখি আমরা, প্রায় ১৩ মিটার বা ৪২ ফুটের, ওটা নাকি ওনারই অবদান? একদম, ওটা উনি জনপ্রিয় করে তোলেন। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন? মাপটা জরুরি ছিল? ব্যাপক, কারণ এই নির্দিষ্ট মাপের রিংটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছিল। ওহ আচ্ছা। এর ফলে অ্যাক্রোব্যাট আর ঘোড়সওয়ারদের পক্ষে বিভিন্ন জায়গায় পারফর্ম করা অনেক সহজ হয়েছিল। বলা যেতে পারে এটা সার্কাসকে আন্তর্জাতিক হতে সাহায্য করেছিল। ইন্টারেস্টিং। অ্যাসলি কি শুধু ঘোড়ার খেলায় দেখাতেন? না, শুরুটা ওভাবে হলেও পরে উনি ক্লাউন, অ্যাক্রোব্যাট, বাজনাদারদেরও যোগ করেছিলেন। আজকের সার্কাসের যে একটা চেহারা, তার ভিত্তিটা উনিই তৈরি করে দেন। আর উনি আইডিয়াটা ফ্রান্সে নিয়ে যান? হ্যাঁ, ফ্রান্সেও তিনি প্রথম এই আইডিয়া নিয়ে যান। আর তারপর তো ইউরোপের অন্যান্য দেশও ছড়িয়ে পড়ল নিশ্চয়ই। অবশ্যই, বিশেষ করে ফ্রান্সে যেমন ফ্র্যাঙ্কোনি পরিবার। হ্যাঁ, শুনেছি নামটা। আর জার্মানিতে আর্নেস্ট জ্যাকব রেন্টস। এনারা সার্কাসকে অন্য মাত্রায় নিয়ে যান। তারা স্থায়ী সার্কাস ভবন তৈরি করেন বার্লিন, হ্যামবার্গের মতো শহরে। পার্মানেন্ট ভেন্যু? হ্যাঁ, এতে সার্কাস একটা পেশাদার শিল্প হিসেবে দাঁড়িয়ে যায় এবং সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপের বাইরে তাকালে তো সার্কাসের আরও কত রং, যেমন আফ্রিকার সার্কাসগুলো, ওখানে নাকি স্থানীয় সংস্কৃতির খুব প্রভাব। একদম ঠিক, আফ্রিকার সার্কাসগুলোতে স্থানীয় নাচ, গান, মুখোশের ব্যবহার, এই সব কিছুর সাথে অ্যাক্রোবেটিক্সের দারুণ মিশ্রণ দেখা যায়। যেমন কোনো উদাহরণ আছে? হ্যাঁ, যেমন গিনির সার্কাস বাওবাব বা দক্ষিণ আফ্রিকার পুরনো বসওয়েল উইলকি সার্কাস, এগুলোর কথা বেশ শোনা যায়। ওখানে কি পশু কম থাকে? হ্যাঁ, আফ্রিকান সার্কাসের বৈশিষ্ট্যই হলো সেখানে মানুষের শারীরিক দক্ষতা আর স্থানীয় সংস্কৃতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। পশুর প্রদর্শনের চেয়ে মানুষের পারফরম্যান্স আর তাদের লোকজ ঐতিহ্যই সেখানে মূল আকর্ষণ। এটা অনেকটা তাদের সংস্কৃতির একটা উদযাপন। বাহ,
খুব অন্যরকম তো। আচ্ছা, ল্যাটিন আমেরিকাতেও তো সার্কাসের নিজস্ব রূপ তৈরি হয়েছিল। মেক্সিকোর কার্পা বা আর্জেন্টিনার সির্কো ক্রিয়েলোর কথা যেমন পাই। একদম। ব্রাজিলে যেমন ইউরোপীয় প্রভাব ছিল বেশ, শিয়ারিনি পরিবারের মতো ইতালীয় অভিবাসীরা সেখানে সার্কাস চালু করেন। আচ্ছা। কিন্তু মেক্সিকোতে ছিল স্থানীয় কার্পা সার্কাস, ছোট ছোট ভ্রাম্যমান তাঁবুর শো আর কি। সেখানে কমেডি, সামাজিক স্যাটায়ার, অ্যাক্রোব্যাটিক্স সব মিশে থাকতো, একদম মেক্সিকান ঘরানার। আর আর্জেন্টিনার সির্কো ক্রিয়েলো? ওটা তো আরও অন্যরকম। হোসে পদিস্তা নামে একজন ছিলেন। উনি স্থানীয় লোকগাথা আর গাউচো বা রাখালদের বীরত্বের গল্পকে সার্কাসের আঙ্গিকে পরিবেশন করতেন। তার মানে ইউরোপীয় মডেলটা গেলেও স্থানীয় সংস্কৃতি সেটাকে একদম নিজেদের মতো গড়ে নিয়েছে। ঠিক ধরেছেন। আর আর্জেন্টিনার সির্কো ক্রিয়েলো থেকে তো ক্রিওল থিয়েটার নামে একটা নতুন নাট্যধারারই জন্ম হয়েছিল। সিরিয়াসলি? সার্কাস থেকে থিয়েটার? হ্যাঁ, এটাই তো সার্কাসের অভিযোজন ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। মানে কিভাবে এটা স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে নতুন রূপ নিতে পারে। দারুণ ব্যাপার। আর একদম হালফিলের কথা বললে, এই যে কানাডার সার্ক দি সোলেই। সির্ক দু সোলেই। হ্যাঁ, 1984 সালে শুরু, তাই না? হ্যাঁ, 1984। এরা এসে তো সার্কাসের সংজ্ঞাই পাল্টে দিল একরকম। পশু একদম বাদ। পশু বাদ দিয়ে পুরো ফোকাসটাই রাখল মানুষের শারীরিক দক্ষতা, নাচ, গান, অসাধারণ সেট ডিজাইন আর একটা গল্পের ওপর। এটাকে এখন নব সার্কাস বা নিউ সার্কাস বলা হচ্ছে। মানে এখানে থিয়েটারের প্রভাবটা অনেক বেশি। অনেক বেশি। এখানে মূল বিপ্লবটা শুধু পশু বাদ দেয়া নয়। সার্ক দু সোলে প্রমাণ করেছে যে গল্প, থিয়েটারের মতো পরিবেশনা আর শৈল্পিক উৎকর্ষ দিয়েও সার্কাস বাণিজ্যিকভাবে সফল হতে পারে, এমনকি বিশ্বজুড়ে চিরাচরিত সার্কাসের চেয়েও বেশি জনপ্রিয় হতে পারে। সত্যি, এটা পুরো ইন্ডাস্ট্রির ধারণাই বদলে দিয়েছে তাহলে। একদম। এখানে মানুষই তারকা, তাদের প্রতিভা আর সৃজনশীলতায় মূল আকর্ষণ। নাটকীয়তা, চরিত্র, একটা সম্পূর্ণ থিম দর্শকদের অন্য জগতে নিয়ে যাওয়া হয়। তাহলে যদি পুরোটা দেখি, রোমের বিশাল ময়দান থেকে শুরু, তারপর চীনের অ্যাক্রোব্যাট, অ্যাজলির ওই রিং, লাতিন আমেরিকার লোকগাথা হয়ে আজকের এই অত্যাধুনিক থিয়েটারের মতো পরিবেশনা, সার্কাসের এই হাজার বছরের পথ চলাটা সত্যি এক বিশ্ব পরিক্রমা। হ্যাঁ, প্রতিটা বাঁকে সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে, ঐতিহ্য আর নতুনত্বের মেলবন্ধন ঘটিয়েছে। নিঃসন্দেহে সার্কাস একটা জীবন্ত শিল্প মাধ্যম। ঠিক, এটা শুধু অবাক করা খেলা দেখায় না, বরং সময়ের সাথে সাথে মানুষের সৃজনশীলতা, সাহস আর বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের গল্প বলে। এই ডিজিটাল যুগে যেখানে ভার্চুয়াল রিয়ালিটি বা হলোগ্রামের মতো প্রযুক্তি আসছে, সেখানে এই প্রাচীন কিন্তু চিরনবীন শিল্পকলার ভবিষ্যৎ চেহারাটা কেমন হতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা কি আরও প্রযুক্তি নির্ভর হবে, নাকি তার শারীরিক কসরতের মূল ঐতিহ্যেই জোর দেবে? এটা না হয় আমাদের শ্রোতাদের ভাবার জন্য রেখে দিলাম। ঠিক, ভাবার মতো বিষয় বই কি।